আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, ছিল 2018 সাল থেকে এই প্রশ্ন ফাঁসের বিষয়টি আমি খুব করে খেয়াল করি এবং 18 সালের শিক্ষক নিয়োগে যে পরীক্ষাটা ছিল আমরা আমরা আমার মনে আছে শহীদ মিনারে আমরা এই প্রতিবাদটা করেছিলাম ব্যাপকভাবে। এর পরবর্তীতে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাতেও আমরা খুব করে পাহারা বসিয়েছিলাম যে প্রশ্নটা যেন ফাঁস না হয়, কিন্তু দুঃখজনক সেইবার প্রথম এবং দ্বিতীয় ধাপে ব্যাপক প্রশ্ন ফাঁস হয় এবং আমরা তখন একটা একটা সেল তৈরি করি যে প্রশ্ন ফাঁদ প্রতিরোধ, মানে প্রশ্ন ফাঁস প্রতিরোধ টিম, সেই সেল তৈরি করি এবং এই সেলটা ওই সময় গোয়েন্দা সংস্থার সাথে আমরা যোগ সাজস করে কাজ করছিলাম। আমরা সোশ্যাল মিডিয়া পুরোটা সার্ভেলেন্স করছিলাম, প্রায় 150 জন মানুষ। এবং সেই সার্ভেলেন্সে যখনই কেউ প্রশ্ন বিজ্ঞাপনের জন্য দিত যে প্রশ্ন লাগলে এরকম দেন ফেসবুকে, বেসিক্যালি এটা তো ফেসবুকে ওপেন ডিক্লারেশনের মাধ্যমেই ফাঁস হয়। তো তখন আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে সারা দেশে গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে ধরিয়েছিলাম। অর্থাৎ 18 সালের পরে যে আরেকটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রশ্ন ফাঁস হয় এবং তৃতীয় ও চতুর্থ ধাপে প্রশ্ন ফাঁস আমরা ঠেকাতে সক্ষম হই। তো সেই সময় তৃতীয় এবং চতুর্থ ধাপে যারা প্রশ্ন ফাঁস করে পাশ করতে চেয়েছিল তারা আমাদেরকে প্রচুর গালিগালাজ করে যে এই তারেক্কার জন্য তাদের এই প্ল্যান মানে ভেস্তে গেল। এর পরবর্তীতে যে শিক্ষক নিয়োগ হয় সেই শিক্ষক নিয়োগেও ব্যাপক প্রশ্ন ফাঁস হয় এবং আদালতে তার বিরুদ্ধে রিট করা হয় এবং সেই রিটে অনেকটা আটকে যায়, পরীক্ষা ফলাফল আটকে যায় এবং তারপরে যারা পরীক্ষা দিয়েছিল তারা কান্নাকাটি শুরু করে, আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলনের ফারে সেই ফাঁস হওয়া প্রশ্ন পরীক্ষা মানে বৈধ হয়ে যায়। এবং ডক্টর ইউনূস স্যারের সময়ে যে 2 টার্মে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো, এই 2 টার্মেও ব্যাপকভাবে প্রশ্ন ফাঁস হয় এবং গতদিন যে প্রশ্ন ফাঁসটি হলো এটি সকাল 9টার দিকে একটা মেইলের স্ক্রিনশট আমরা দেখেছি যে মেইলে চালাচালি হয়েছে প্রশ্নটা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তখনই স্প্রেড হয়েছে আর সারা দেশ জেনে গেছে যে প্রশ্ন ফাঁস হয়েছে। এবং যেই ফাঁস হওয়া প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেই ফাঁস হওয়া প্রশ্ন দিয়েই পরীক্ষাটা হয়ে গেল। এই হলো শিক্ষক নিয়োগে আপনার হলো অবস্থা। এখন আমার আমার কয়েকটা প্রশ্ন, এই প্রশ্নগুলো বললে অনেকে রাগ করবেন। আমাদের স্যাররা কয়েকদিন আগে বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করেছেন। আমি আসলে শিক্ষকদের জন্য যে বেতন দেওয়া হয় সেই বেতনটা যথেষ্ট বলে আমি মনে করি না। আমি মনে করি তাদের বেতন বাড়ানো দরকার। কিন্তু আমার কয়েকটা দাবি আছে, যে দাবিগুলো হলো আপনারা বিবেচনা করবেন। যেই দাবিগুলোর মধ্যে 1 নাম্বার দাবি হলো আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে 65% শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না। এইটা আপনার প্রাথমিকভাবে একটা তদন্ত হওয়ার পরে এই প্রতিবেদনটা বের হয়ে আসে এবং তখন এটা বিবিসিতে নিউজ হয়। তো বিবিসিতে নিউজ হওয়ার পরে এটা শিক্ষকরা চ্যালেঞ্জ করলো যে এরকম এরকম না, এরকম না। তখন ইউনিসেফ একটা নতুন করে অনুসন্ধান করলো, প্রতিবেদন করলো ইউনিসেফের পক্ষ থেকে শিশুদের জন্য, সুরক্ষার জন্য, যে আসলে এখানে শিক্ষার অবস্থা কী। তো সেখানেও প্রতিবেদন আসলো যে হ্যাঁ এই 65% ±1 এরকম হয়। তো সেই পরিমাণ শিক্ষার্থীরা বাংলা রিডিং পড়তে পারে না। আমার প্রশ্ন হলো যে আমাদের স্যাররা আছেন, বেতন বৃদ্ধি করতে হবে, আমরা সমর্থন জানাই, এই অল্প বেতন দিয়ে চলে না, আসলেই চলে না অল্প বেতন দিয়ে। 20,000, 21,000, 22,000 টাকা দিয়ে এই সময়ে এসে বাসা ভাড়া দেবে না, খাবে না, সন্তানের চিকিৎসা করবে। এর মধ্যে বৃদ্ধ বাবা মা থাকলে তো অবস্থা আরও খারাপ, তাহলে তো জীবন পেরেশানি, এটাতে চলে না। কিন্তু আমার কথা হলো আমার স্যারদেরকে, আমাদের সন্তানরা 65% বাংলা রিডিং পড়ে না, এর দায় আপনাদেরকে কতটুকু নিতে হবে বলেন। এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় বিষয় হলো আমাদের শিক্ষকরা যারা এখানে শিক্ষকতা করছেন প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে, তারা গ্রেড উত্তীর্ণ চান, খুবই ভালো কথা। কিন্তু আমার যে দাবি সে দাবিটা হলো আপনাদের কোনো সন্তানকে আপনারা আপনাদের স্কুল ছাড়া অন্য স্কুলে পড়াতে পারবেন না। অর্থাৎ আপনি যে স্কুলের শিক্ষক হিসেবে আছেন আপনাকে আপনার স্কুলেই আপনার সন্তানকে সেখানে পড়াতে হবে। এরকমটা হবে না যে আপনার সন্তানকে পড়াবেন কিন্ডার গার্ডেনে অথবা ভালো একটা আপনার শহরের স্কুলে আর আপনি আপনি পড়াবেন গ্রামের একটা স্কুলে। এটা হতে পারে না। দেখুন আমি বারবার বলতেছি বেতনের পরিমাণ খুবই কম, খুবই কম, খুবই কম। গ্রেডে বাড়াবেন সেটাও বাড়ান, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি
ধরেন আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন হয়, শুধু আপনাদের বেতন না, বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী তাদের সবার বেতনই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা হয়। যেই জনগণ আপনাকে পে করতেছে তার কষ্টের পয়সা দেখেন, 100 টাকা মোবাইলে উঠাইলে সঙ্গে সঙ্গে 63 টাকা সরকার কেটে নেয়। এই টাকাটাই তো বেতন হিসেবে আপনাদের কাছে আলটিমেটলি যায়। একটা একটা বিস্কিট কিনলে বিস্কিটের দাম 100 টাকা হলে 15 টাকা কেটে নেয়। একটা গাড়ি যদি কেউ কেনে 200% ট্যাক্স 150% ট্যাক্স দিয়ে সেই টাকাটা তো আপনাদের কাছে যায়। একটা মোবাইল ফোন কিনলে আগে ওই 60% না কত পার্সেন্ট ভ্যাট দেওয়া লাগতো, এখন 40% দেওয়া লাগে, এটাও তো আপনাদের কাছে যায়। অর্থাৎ আমরা পুরা সোসাইটিটা সার্ভ করতেছি আপনাদেরকে, যারা সরকারি চাকরি করছেন আমাদেরকে সেবা দেওয়ার জন্য। আমাদের প্রশ্ন হলো যে এই যে আমাদের কাছ থেকে যে বেতনটা নিচ্ছেন, এই বেতনটা আমাদের তো একটা অধিকার আছে যে আমার সন্তানরা ভালো করে বাংলা রিডিং পড়তে পারবে, ভালো করে পড়বে, সে বেড়ে উঠবে, তার নিরাপত্তা, তার জ্ঞানের নিরাপত্তা, তার দক্ষতার নিরাপত্তা, এই বিষয়গুলো আমাদেরকে কে নিশ্চিত করবে? আজকে দেখেন এই যে মানে যদি স্রেফভাবে ভালো ভালো মানুষগুলো শিক্ষক হতো, প্রশ্ন ফাঁস না হতো, একবারে অথেন্টিক শিক্ষক যারা শিক্ষক, মানে দেখেন আপনি এরকম যদি হয় যে আপনি একটা কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন কিন্তু আপনি কম্পিউটার পারেন না, পরে এলাকার কম্পিউটারের দোকানদারকে নিয়ে এসে কম্পিউটারের ক্লাস করাচ্ছেন, বিষয়টা কেমন হবে? এই বিষয়ে একটা প্রতিবেদন কিন্তু হয়েছে। এই বিষয়টা আমরা কিভাবে সহ্য করব যে আপনি কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন কিন্তু আপনি কম্পিউটার জানবেন না, আর এটা শিখাবে গ্রামের একটা কম্পিউটারের দোকানদার, এইটাকে কিভাবে? আমি আরেকটা উদাহরণ বলতেছি। আমি তখন কুমিল্লাতে ছিলাম, কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে, ওখানে কম্পিউটারে যারা প্রশিক্ষণ দিচ্ছিল, তো আমি একজন আপনার হলো আইটি ব্যবসায়ী হিসেবে ছিলাম। আমি সার্ভার মেনটেনেন্স, সিকিউরিটি সার্ভিলেন্স, তারপরে ডাটাবেস, এসপিএসএস অ্যানালাইসিস, তারপরে আমাদের নর্মাল যে অফিস ইকুইপমেন্ট যেগুলো আছে, অফিস ফাংশন যেগুলো আছে, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, যা যা আছে ডাটাবেস, আমি সবগুলো কাজ অত্যন্ত সুচারুভাবে পারি। আমার খুব খারাপ লাগতো আমাকে ভাড়া করে নিয়ে যেতে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে, সেখানে আমাকে দিয়ে এই সেশনগুলো করানো হতো। হার্ডওয়্যার মেনটেন্যান্সের জন্য একজন শিক্ষক আছে, সে হার্ডওয়্যারের কাজ পারে না, আমি গিয়ে সেখানে হার্ডওয়্যারের ক্লাস নিয়েছি, আমি গিয়ে সেখানে শিখিয়েছি। এটা যদি প্রশিক্ষকদের অবস্থা হয়, ঠিক আছে, তাহলে প্রশিক্ষকরা শিক্ষকদেরকে কি শিখাবে এবং শিক্ষকরা ছাত্রদেরকে কি শিখাবে? এই বিষয়গুলোর আবেদন আমরা কোথায় করব, কার কাছে যাব, আমরা কিভাবে এখান থেকে মুক্তি পাবো? এই যে গণহারে প্রশ্ন ফাঁস, ভাইরে ভাই, আপনি শিক্ষক হতে চান বাট আপনার সেই জ্ঞানটা নাই। আপনি এই শিক্ষকতা এটা কি কোনো ভাত খাওয়ার মানে রুটি রুজির কোনো একটা পেশা? যে এটা কমন অন্যান্য রুটি রুজির পেশা যেগুলো আছে সেগুলোর সাথে শিক্ষকতা পেশা এক জিনিস। আপনি একজন শিক্ষক হিসেবে নিয়োগ পাইছেন, আপনাকে পড়াতে বলছে, আপনি পড়াতে পারতেছেন না, আপনার চেয়ে অসহায় ব্যক্তি তো ওখানে আর কেউ হবে না ভাই। এই বিষয়টা আপনারা কিভাবে আপনারা বিবেচনা করবেন? যারা শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন তারা প্রশ্ন ফাঁস করে এখানে গিয়ে ঢুকবেন যে আমাদের সন্তানদেরকে কি পড়াবেন আপনারা? ভাই, আপনারা চাকরি প্রয়োজন, আপনার একটা জীবিকা প্রয়োজন, আমরা বুঝতেছি, এই অনুভূতি আমাদের আছে যে আমাদের সবারই একটা করে কর্মসংস্থান প্রয়োজন। কিন্তু আমার এলাকায় ধরেন একটা মেধাবী ছেলে আছে, সে ওই মেধাবী ছেলে আমাদের এলাকার শিক্ষক হিসেবে আমাদের সন্তানদেরকে পড়াবে, সেই মেধাবী ছেলেকে ল্যাংমাইরা প্রশ্নটা হাতে পাইয়া আপনি মেধাবী নয়, আপনি সেই স্কুলের শিক্ষক হয়ে যাচ্ছেন কিভাবে? ভাই, মেধা দিয়ে প্রতিযোগিতা করা সম্ভব? এখানে একজন প্রশ্ন পেয়ে 50-এ 50 তুলতেছে, 90-এ 90 তুলতেছে, 100-তে 100 তুলতেছে, আর একটা ছেলে লেখাপড়া করে সততার সাথে পড়াশোনা করে সে তার জায়গা থেকে একটা পরীক্ষা দিচ্ছে। ভাই, একটা পরীক্ষা দিয়ে অনেস্টলি একটা খুব আপনার মেধা যোগ্যতা সব কিছু দিয়ে একটা পরীক্ষা দিয়ে আপনার 70 পাওয়া এতটা সোজা কথা না, 80 পাওয়া এতটা সোজা কথা না। তাহলে যে ব্যক্তিটা 70 পাচ্ছে অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, সেই ব্যক্তির সঙ্গে প্রশ্ন পেয়ে 100-র মধ্যে 95 পেয়ে একজন মানুষের সাথে কিভাবে কম্পিট করবে? আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ কতটুকু নৈতিকভাবে নিচু হয়ে গেছে যে আমাদের শিক্ষক জায়গা যা পুরো জাতিকে গঠন করবে সেই জায়গাটাতে আমরা পাচ্ছি না। বেতন ভাই নিয়ে আমাদের কোনো কান্নাকাটি নাই। বেতন ভাই অনেক জায়গায় অনেক টাকা আমাদের চলে যায়, যার নামে চলে যাচ্ছে, পকেট থেকে বেরোলে নিচে গেলে দিনে 200-300 টাকা 2-4 জন মিলে নাস্তা খালে, চা খাইলে শেষ হয়ে যায় ভাই। এটা কোনো সমস্যা না আমাদের। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎটা চাই, আমাদের সন্তানদের গ্যারান্টি চাই। আমার সন্তান আজকে 2 বছর পার হয়ে 3 বছরে পড়তে যাচ্ছে, কয়েকদিন পরে সেই স্কুলে ভর্তি করার জন্য আমাকে বিবেচনা করতে হবে। আমি তো প্রাইভেট কোনো জায়গায় পড়াতে চাই না। আমি চাই আমার সন্তান একটা সরকারি স্কুলে পড়বে, আর সব সন্তানের সঙ্গে সে বেড়ে উঠবে, সেই স্পেশাল কোনো কেয়ারিং পাবে না, সে প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে। আমার সন্তান প্রাকৃতিকভাবে বেড়ে উঠবে। আমি আমার সন্তানের গ্যারান্টিটা আমাকে কে দেবে? আপনারা বেতন নেন, যা নেন, কোনো জায়গায় আমাদের আপত্তি নাই, আমাদেরকে একটু গ্যারান্টি দেন।
গ্যারান্টি দেন। আমরা আমরা নিতে পারতেছি না। আমাদের বুদ্ধির বয়সে আমরা 18 সাল থেকে অ্যাক্টিভিজম করি, লড়াই করি, এই সময়টা থেকে একটা বছর আমরা পেলাম না যেই বছরে শিক্ষক নিয়োগে প্রশ্ন ফাঁস হলো না। এই একটা জায়গায় একটু কঠোরতা করা যায় না, একটা জায়গায় একটু শক্ত করা যায় না? কিভাবে কিভাবে করা যায় সেটা বিভাগীয় শহরে পরীক্ষা নেবেন না কিভাবে নেবেন আমরা জানি না, কিন্তু এমনটা হলে কেমন করে হবে? দরকার হলে আমি একটা কথা বলি, আপনারা আপনারা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই যে এমসিকিউ সিস্টেম এটা পুরোপুরি বাদ দেন। এটা কি একটা পরীক্ষা? শিক্ষক নিয়োগের মতো পরীক্ষা এমসিকিউ ছোট করে টিক মারে লিখে লিখে ছোট একটা প্রশ্ন উত্তর দিয়ে এরকম করে হয়? ওপেন বুক পরীক্ষা দিয়ে দেন। ওপেন বুক পরীক্ষা বোঝেন? সব বই নিয়ে গিয়ে সব ক্লাসরুমে বসবে, ওই বই দেখে দেখে লিখবে, লিখুক। তারপরেও আপনার হলো ওপেন কম্পিটিশন, মেধার এখানে যাচাই হোক, ওপেন বই সবার কাছে বই দিয়ে দেন, বই দেখে দেখে লিখবে। 10টা বই নিয়ে যাবে, প্রশ্ন ইনস্ট্যান্ট আপনার হলো স্ক্রিনে ভেসে উঠবে, এরকম প্রত্যেকটা ক্লাসরুমে স্ক্রিন থাকবে, স্ক্রিনে প্রশ্ন ভেসে উঠবে ওখানে, এবং প্রশ্ন আগে দরকার হলে ফাঁস করে দেন। ঠিক আছে, যে এই সাজেশন দিয়ে দেন, এই দিয়ে দেন, তারপরে দেখে 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 লিখুক। বই ঘাইটা ঘাটে যত ওই 3 ঘন্টা যা লিখতে পারে লিখবে, 2 ঘন্টা যা লিখতে পারে লিখবে। এর মধ্য দিয়ে ওই লিখা দেখে, ওই চর্চা দেখে আমরা ওখান থেকে খুঁজে পাবো যে কে আসলে মেধাবী, কে আসলে মেধাবী না। শিক্ষক নিয়োগে যেভাবে পরীক্ষা হচ্ছে, যে বাছাই হচ্ছে না, পরীক্ষা নিচ্ছে ছোট একটা এমসিকিউ নাম দিচ্ছে লিখিত, লিখিত পরীক্ষার পরে আবার কি কাহিনী হয় শোনেন। লিখিত পরীক্ষার পরে ধরেন একটা লিখিত পরীক্ষায় পাশ করাইছে 30,000, কিন্তু শিক্ষক নেবে 15,000। এখন লিখিত পরীক্ষায় যে 30,000 পাশ করাইছে আর 15,000 শিক্ষক নেবে, আগে থেকে তো ডিক্লারেশন করা আছে, তাহলে বাদ দিবে কিভাবে বাকিগুলোকে? ভাইবা নেওয়ার মধ্যে, ভাইবার মধ্যে যারা বেশি ভালো করবে লিখিত এবং ভাইবার নাম্বার যোগ করে তারা পাশ করবে। কিন্তু এই যে 15,000 নিয়োগ দিল, বাকি যে 15,000 নিয়োগ পাইলো না, লিখিত পরীক্ষায় পাশ করছিল, ভাইবাই যারা ফেল করছে তারা এখন আন্দোলন শুরু করে যে আমাদেরকেও আবার লিখিত পরীক্ষায় আমরা পাশ করছি, আমরা হলো ভাইবাতে ফেল করছি, তো কি হয়েছে, আমাদেরকে এখন নিয়োগ দিতে হবে। আন্দোলন চলতেছে, আন্দোলন চলতেছে, রিটের পরে রিট চলতেছে, কোনো একটা সুন্দর ব্যবস্থাপনা নাই যে কিভাবে। আমাদের আমাদের এখানে অনেক আনএমপ্লয়মেন্ট, আমাদের এখানে অনেক সমস্যা, আমাদের ছেলেপেলে কর্মসংস্থান দরকার, সব ঠিক আছে, কিন্তু শিক্ষক নিয়োগের মতো জায়গায় রাষ্ট্র যদি সুরক্ষা দিতে না পারে সঠিক মেধাবীদেরকে, ভাই আমার এলাকাতে আগে সবচেয়ে বড় সমস্যা ছিল 80% কোটা ছিল এই শিক্ষক নিয়োগে, 80% কোটা, 60% নারী কোটা, 20% হলো পোষ্য কোটা, মানে শিক্ষক যারা তাদের সন্তানদেরকে নর্মালি তারা নিয়োগ পাচ্ছে না, তারা তাদের সন্তানের জন্য স্পেশাল কেয়ারিং এর মাধ্যমে কোটার মাধ্যমে নিয়োগ চায়। এই 80% কোটায় গেল, এর মধ্যে আবার বিজ্ঞান কোটা আছে, সব মিলাই এমন একটা অবস্থা, মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া একটা টাফ বিষয় ছিল। সেই জায়গা থেকে বের হয়ে আজকে কোটা মুক্ত একটা নিয়োগের সুযোগ তৈরি হয়েছে, সেখানে এসে আরও ভয়াবহ অবস্থা, প্রশ্ন ফাঁস হচ্ছে। কিভাবে কিভাবে কি করবেন? আমাদের সন্তানরা বাঁচবে না, আমাদের মেধাবীরা বাঁচবে না, আমাদের বেকাররা বাঁচবে না, যারা একটু মায়া করে ধ্যান খেয়াল ঠিক রেখে লেখাপড়া করতেছে তারা নিয়োগ পাবে না। টাকা আছে 10 লাখ 5 লাখ 20 লাখ কন্ট্যাক্ট করতেছে, সে আসে পারবে। কি একটা অবস্থা, কানের মধ্যে ছোট্ট একটা ডিভাইস লাগাই দিয়ে সে পরীক্ষার হলে বসে গেছে, কোনো তদারকি নাই। ধরছেন আপনি 50 জন, খুব ভালো কথা, 50 জনকে ধরছেন, আরে ভাই যেগুলো ধরতে পারি না সেগুলো সেগুলো তো শিক্ষক হয়ে যাবে। তো সেই শিক্ষক দিয়ে আমি কি করব? সেই শিক্ষক দিয়ে আমার কি করব? একটা প্রশ্ন পাস ডিক্লারেশন হচ্ছে 9টার দিকে, 3টার দিকে পরীক্ষা, সেই পরীক্ষা প্রশ্ন পাস হওয়ার পরেও সেই পরীক্ষা বাতিল হয় না, সেই পরীক্ষা বৈধভাবে চালায় নিচ্ছে। কি অবস্থা আমার কথা। প্রশ্ন ফাঁসের সঙ্গে যেই ছাত্ররা এখানে পরীক্ষা দিচ্ছে প্রশ্ন ফাঁস করে, তাদেরকে আপনি জরিমানা করতেছেন, জেল দিচ্ছেন, খুব ভালো কথা। আরে ভাই এটা তো কেউ না কেউ একটা ফাঁস করছে উপর জায়গা থেকে। কোনোদিন দেখলাম না তো কোনো অফিসারকে ঝুলাইতে দেখলাম না তো, কাউকে চাকরি থেকে বাদ দিতে দেখলাম না তো, তাকে তো জেলে দিতে দেখলাম না কোনো অফিসারকে। দেন না কেন? হয়েছে কোনো দিন? পিএসসির জন্য আবেদ আলীকে ধরছে, আবেদ আলীকে পিএসসির জন্য ধরছে। আরে ভাই আবেদ আলী তো একটা শূন্যপুটি, আবেদ আলীর বাপ আছে না? সব বাপেরই একটা করে বাপ আছে না? বাপ আছে না সব বাপের? কি সব বাপেরই বাপ আছে নাকি সব বাপই একসময় শিশু ছিল, শিশুর কোনো বাপ লাগে না, এমনি এমনি হয়ে গেছে সে? তো এই পিএসসির আবেদ আলী, তার বাপ আছে না? সেই বাপরে কে ধরবে? সেই বাপরে কোনো প্রশ্ন করা হয়েছে? পিএসসির অফিসারদেরকে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে সেখানে ঢুকতে দেয় না, সেখানে আটকায় দেয়, সেখানে কোনো জবাব দিতে নাই। সব মানে পিএসসিরা হয়ে গেছে হলো দেবতার একটা মসনদ, দেবতার মসনদ। এটাকে জিজ্ঞাসা করা যায় না, এটাকে প্রশ্ন করা যায় না। এবং প্রিলিমিনারি নাম্বার প্রকাশ করে না। প্রিলিমিনারি নাম্বার কেন প্রকাশ করে না? বলে তাদের নীতি বহির্ভূত। আরে ভাই চরম এক নীতি নিয়েছো তোমরা। যে প্রিলিমিনারি প্রশ্ন, লিখিত পরীক্ষার নাম্বারপত্র প্রশ্ন করবে না কেন? এটা নীতি বহির্ভূত। কিসের নীতি? চুরির নীতি ধরা খাবে, সেই জন্য প্রিলি নাম্বার প্রকাশ করা হয় না। প্রিলি নাম্বার প্রকাশ করো না কেন? প্রিলি নাম্বার প্রকাশ করলে ছাত্ররা চ্যালেঞ্জ করবে দেশে বেশি পাইছে, সেই জন্য ধরে সিস্টেম এটা বানায় ফেলছে, চুরির সিস্টেম। বাদ দেওয়ার কোনো উপায় নাই, কোনো জায়গায় বলে কোনো কাজ হচ্ছে না, আন্দোলন করে কাজ হচ্ছে না, সংগ্রাম করে কাজ হচ্ছে না, চলতেছে এরকম ভাবে। আমাদের ভাইয়েরা কষ্ট পাচ্ছে, বেকারেরা কষ্ট পাচ্ছে, কোনো সুরাহা নাই।